বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল খালেক, প্রভাষক অর্থনীতি বিভাগ, পীরগঞ্জ মহিলা কলেজ, রংপুর। পীরগঞ্জ মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগতম, শুভেচ্ছা এবং স্বাগতম। আমি আজকে অর্থনীতি দ্বিতীয় বিষয়ে চাহিদা সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা মনোযোগ সহকারে শুনবে ইনশাআল্লাহ। আমি প্রথমে আলোচনা করব চাহিদা কি। চাহিদা কি বা কাকে বলে? চাহিদা কি? চাহিদা বা ডিমান্ড কি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি চাহিদা সাধারণত কোনো দ্রব্য, চাহিদা বলতে সাধারণত কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে বোঝানো হয়। সাধারণত এই কথাটা বেশিরভাগ ব্যবহার হয় বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন দ্রব্য সাময়িক ক্রয়ের ক্ষেত্রে এই ডিমান্ড কথাটি চলে আসে। অর্থনীতি চাহিদা হতে গেলে, অর্থনীতি চাহিদা বলতে আমরা এটা শুধু কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষার চাহিদা বলবো না। অর্থনীতি চাহিদা হতে গেলে সেই দ্রব্যে অবশ্যই তিনটা বৈশিষ্ট্য বা শর্ত বা কন্ডিশন থাকতে হবে। এখন আমরা জানবো তিনটা কন্ডিশন বা বৈশিষ্ট্য কি। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, চাহিদা বৈশিষ্ট্য বা শর্তসমূহ যথা: 1. কোন দ্রব্য পাওয়া ইচ্ছা বা আকাঙ্ক্ষা। 2. দ্রব্যটি ক্রয় করার জন্য প্রয়োজনীয় অর্থ বা সামর্থ্য। 3. প্রয়োজনীয় অর্থ ব্যয় করে দ্রব্যটি ক্রয় করা ইচ্ছা বা আকাঙ্ক্ষা। এই তিনটি বৈশিষ্ট্য সমন্বয় হলে বা বিদ্যমান থাকলে সেটাকে অর্থনীতির চাহিদা বলা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো এই তিনটি বৈশিষ্ট্যের কোনো একটি বৈশিষ্ট্য অ্যাবসেন্ট থাকলে বা পূরণ না হলে সেটাকে অর্থনীতির চাহিদা বলা যাবে না। যেমন একজন ভিক্ষুকের কথা আমরা যদি ধরি, একজন ভিক্ষুকের একটা ঘোড়া ক্রয় করা বা একটা গাড়ি ক্রয় করার ইচ্ছা বা আকাঙ্ক্ষা আছে, কিন্তু তার 1 নম্বর ইচ্ছা বা আকাঙ্ক্ষা আছে, কিন্তু তার ওই ঘোড়া বা গাড়ি ক্রয় করার জন্য প্রয়োজন অর্থ বা সামর্থ্য নাই। প্রয়োজন অর্থ সামর্থ্য না থাকলে প্রয়োজন অর্থ ব্যয় করে গাড়ি ক্রয় করার ইচ্ছা বা আকাঙ্ক্ষাও তার থাকবে না। অতএব আমরা ভিক্ষুকের এই গাড়ি বা ঘোড়া ক্রয় করার ইচ্ছা বা আকাঙ্ক্ষার চাহিদা হিসাবে আখ্যায়িত বা বলতে পারি না বা চাহিদা হিসাবে বলবো না। আবার আমরা যদি একজন ধনী ব্যক্তির কথা, ধনী ব্যক্তি বটে, সে কৃপণ, তার কথা চিন্তা ভাবনা করি, তার কি আছে? কোন দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা আছে এবং দ্রব্যটি ক্রয় করার মতো প্রয়োজনীয় অর্থ বা সামর্থ্য আছে, কিন্তু প্রয়োজনীয় অর্থ বা সামর্থ্য ব্যয় করে দ্রব্যটি ক্রয় করার ইচ্ছা বা আকাঙ্ক্ষা তার নেই। অতএব তার দুটি শর্ত বা বৈশিষ্ট্য আছে, একটি বৈশিষ্ট্য তার নেই। অতএব এটাকে আমরা অর্থনীতি চাহিদা বলবো না। অর্থনীতি চাহিদা হতে গেলে অবশ্যই কি লাগবে? তার তিনটি বৈশিষ্ট্য সমন্বয় বা একত্রিত বা প্রেজেন্ট থাকতে হবে, তাহলে সেটাকে অর্থনীতিতে চাহিদা হিসেবে আখ্যায়িত করব বা চাহিদা হিসেবে বলা হবে। আমরা এক্ষেত্রে একজন অর্থনীতিবিদের তথ্য দিয়ে বা অর্থনীতিবিদের মতে চাহিদা কাকে বলে, অর্থনীতিবিদের মতে আমরা বলতে পারি হিসাবে আমরা চাহিদা কাকে বলে আমরা আলোচনা করতেছি। অর্থনীতিবিদ
বেনহামের মতে তিনি কি সংজ্ঞা দিয়েছেন যে কোন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে ক্রেতা বা ভোক্তা একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছা পোষণ করে তাকে অর্থনীতিতে চাহিদা বলে। চাহিদা বলবো সেটা কিরকম? একটা দ্রব্য সম্পূর্ণ না, মনে করো বাজারে একজন বিক্রেতার কাছে 10 কেজি চাল আছে। কি আছে? চাল আছে। প্রতি চালের দাম হচ্ছে 50 টাকা, প্রতি কেজির দাম হচ্ছে 50 টাকা। তাহলে এখন কোন ক্রেতা বা ভোক্তা এই দামে, এটা যে দামে কিনতেছে ওটাকে বলা হয় নির্দিষ্ট দাম। ঠিক আছে? নির্দিষ্ট দাম, নির্দিষ্ট সময় নির্দিষ্ট দামে একটি দ্রব্যে সে কি করলো? 2 কেজি কিনলো। তাহলে উক্ত দ্রব্য থেকে যে পরিমাণ ক্রয় করলো সেটাকে আমরা অর্থনীতি কি বলবো? চাহিদা হিসাবে আখ্যায়িত করবো। এখানে বলা হচ্ছে, বেনাম হচ্ছে যে কোনো নির্দিষ্ট সময়টা সাধারণত 1 ঘন্টা হতে পারে, 1 অধিক হতে পারে, 3 ঘন্টা মানে 1 দিন হতে পারে, 1 সপ্তাহ হতে পারে, 1 মাস হতে পারে, 6 মাস হতে পারে। সাধারণত সর্বোচ্চ ধরা হয় 365 দিন বা 1 বছর ধরা হয়। এই সময়ের মধ্যে একজন ক্রেতা বা একজন ভোক্তা একটি দ্রব্যের কোন নির্দিষ্ট দামটা 1 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে, 1 লাখ টাকা হতে পারে বা 1000 টাকা হতে পারে। যে দামে কিনতেছে ওই দামটা হচ্ছে নির্দিষ্ট দাম। ওই দামে একজন ভোক্তা বা ক্রেতা একটি দ্রব্যের, সেই দ্রব্যটা আম, জাম, ছাতা যেকোনো হতে পারে, সেই দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছা পোষণ করবে সেটাকে অর্থনীতিতে চাহিদা বলা হবে বা বলা হয়। তাহলে আমরা জানলাম 3 উপায়ে যে চাহিদা বলতে কি হবে। সাধারণ কথা, কোন দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা চাহিদা বলবো। দ্বিতীয়ত আমরা ধরছি যে বৈশিষ্ট্য ক্ষেত্রে আমরা ধরছি যে কোন দ্রব্য চাহিদা, তার 3টি কন্ডিশন বৈশিষ্ট্য, সেটা আমরা জানলাম। এবং একজন অর্থনীতির নাম অনুযায়ী মতামতের ভিত্তিতে আমরা জানলাম চাহিদা কাকে বলে। তাহলে চাহিদার এই সার্বিক সংজ্ঞার মাধ্যমে আমরা চাহিদার সংজ্ঞা দিয়ে, তাহলে এখানে এক্সামিনার যে মার্কস থাকবে সেই মার্কস পুরোপুরি অবশ্যই এখানে তোমাদের দেবে, তাতে কোনো কমতে হবে না। তাহলে আমরা এখন জানবো, চাহিদা জানলাম, এটা তোমাদের কোনো সংকোচ বা সন্দেহ নেই ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন জানবো পরে চাহিদা পর জানবো আমরা যে চাহিদা বিধি কি। চাহিদা বিধি কি? এটা তো শিক্ষার্থী আমরা জানলাম চাহিদা কি। এখন আমরা জানবো চাহিদা বিধি বা নিয়ম কি। চাহিদা বিধি বা নিয়ম কি বা কাকে বলে আমরা জানি। এটা আমরা একটু আলোচনা করে নেই। চাহিদার একটা নিয়ম আছে। চাহিদা বিধি বা চাহিদা হতে গেলে তার কিছু নিয়মতান্ত্রিক, চাহিদা বা যোগান বা দাম এর বাইরে না, তার বিধির মাধ্যমেই তাদেরকে চলতে হয় বা নিয়ন্ত্রিত হতে হয়। তাহলে আমরা এখন জানবো চাহিদা বিধি বা নিয়ম বা রুল, ল কি। তাহলে আমরা আগে জানলাম চাহিদা কি, চাহিদা বিধি। চাহিদা বিধি কাকে বলবো আমরা? চাহিদা বিধি তাকে বলবো আমরা যে আমরা জানি যে চাহিদার সঙ্গে দামের একটা বিপরীতমুখী বা ক্রিয়াগত সম্পর্ক। ক্রিয়াগত সম্পর্কে কিরকম? বিপরীতমুখী সম্পর্ক। সেটা কিরকম? যে দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। সেটা কখন বাড়ে এবং কমে সেটা আমরা জানবো যে যখন কি হবে? অন্যান্য অবস্থাটা কি? সেটা হচ্ছে ক্রেতার আয়, রুচি, পছন্দ, ক্রেতার সংখ্যা, সময়, এই সমস্ত বিষয়গুলো যদি কি থাকে? স্থির থাকে, তখন সেক্ষেত্রে কি হবে? দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমবে এবং দ্রব্যের দাম কমলে চাহিদা বাড়বে। দামের সঙ্গে চাহিদা এই বিপরীত সম্পর্ককে বা ক্রিয়াগত সম্পর্কে অর্থনীতির চাহিদা বিধি বা নিয়ম বলা হয়। আমি আবার বলছি, প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে যে চাহিদা বৃদ্ধি কি। আমরা আলোচনা করি চাহিদা বৃদ্ধি কি। চাহিদা বৃদ্ধি আমরা সাধারণভাবে বলতে পারি চাহিদা বৃদ্ধি কাকে বলো? যে দামের সঙ্গে চাহিদার একটা বিপরীতমুখী সম্পর্ক। অর্থাৎ দাম বাড়লে বা কমলে চাহিদা কমে বা বাড়ে, অর্থাৎ দাম কমলে চাহিদা বাড়ে আর দাম বাড়লে চাহিদা কমে। এই দামের সঙ্গে যে একটা চাহিদা যে ক্রিয়াগত বা বিপরীতমুখী সম্পর্ক আছে,
এই সম্পর্ক অর্থনীতিতে চাহিদা বিধি বা নিয়ম বলে। আয় করতেছে, মনে করে একজন ক্রেতা এখন 10,000 টাকা আয় করে। এই আয় যদি আজ থেকে 1 মাস পরে একই থাকে, কোনো পরিবর্তন বা 1 বছর একই থাকে, পরিবর্তন না হয়, এখন এই আয় অনুযায়ী সে এখন যার তার রুচি অভ্যাস পছন্দ যা আছে যা ঠিক থাকে, কোনো চেঞ্জ না হয়। এখন বাজারে ক্রেতার সঙ্গে 10 জন আছে 100 জন আছে, সেটা যখন চেঞ্জ না হয়, সময়টা কোনো চেঞ্জ না হয়, এই সমস্ত বিষয়গুলো যখন পরিবর্তন না হয়, তখন কি হবে? সেই ক্ষেত্রে কি হবে? দাম বাড়লে চাহিদা কমবে, আর দাম কমলে চাহিদা বাড়বে। তাহলে এখানে দেখা যাচ্ছে দামের সঙ্গে চাহিদার একটা বিপরীতমুখী সম্পর্ক। এই বিপরীতমুখী সম্পর্ককে বা ক্রিয়াগত সম্পর্কে অর্থনীতির চাহিদা বৃদ্ধি বা নিয়ম বলা হয়। চাহিদা বৃদ্ধিতে যে প্রশ্ন আসে, তোমাদের অনেক সময় প্রশ্ন আসে চাহিদা বৃদ্ধি কি, চিত্রের সাহায্যে দেখাও। সংক্ষিপ্ত 2 মার্কের জন্য আসে অনেক সময় খ নম্বরে চাহিদা বৃদ্ধি কি চিত্রের সাহায্যে দেখাও। সেক্ষেত্রে আমরা কাল্পনিক একটা দুটা দেখা নেবো। সেক্ষেত্রে আমরা দুটো একটা হচ্ছে লম্ব অক্ষ নেব, একটা হচ্ছে ভূমি অক্ষ নেব। এটা এর নাম দেবেন ওএক্স অক্ষ, এর নাম দেবো আমরা ওয়াই অক্ষ। এখানে বরাবর দ্রব্যের দাম দেখাবো, আর এখানে চাহিদা কি দেখাবো? চাহিদা ভূমি অক্ষে চাহিদার পরিমাণ নির্ধারণ করব। তাহলে এটা করার আগে আমরা একটা কাল্পনিক সূচি নেব। আমাদের আলোচনার সুবিধার্থে আমরা কি নেব? একটা সূচি নেব। এখানে আছে দ্রব্যের দাম, এটাকে পি বা প্রাইস বলা হয়। এটা আছে চাহিদার পরিমাণ, এটাকে আমরা কিউ বলবো। দাম মনে করো 10 টাকা, চাহিদা ছিল 20 একক। দাম কমে 8 টাকা হয়ে গেলে চাহিদা হয়ে যাবে হচ্ছে 25 একক। দাম কমে 6 টাকা হয়ে গেলে চাহিদা হবে 30 একক। তাহলে আমরা কি লক্ষ্য করতেছি? দাম যখন 10 টাকা ছিল, চাহিদা ছিল 20 একক, দাম কমতেছে, চাহিদা বাড়তেছে। আবার দেখো, দাম যখন 6 টাকা ছিল, চাহিদা 30 একক, দাম বাড়তেছে, চাহিদা কমতেছে, দামের সঙ্গে চাহিদার একটা বিপরীতমুখী সম্পর্ক। তাহলে এই বিপরীতমুখী সম্পর্কের কারণে চাহিদা কি হচ্ছে? চাহিদা রেখাটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। তাহলে আমরা এখন চিত্রের মাধ্যমে দেখাবো কিভাবে চাহিদা বৃদ্ধি কি, চাহিদা বৃদ্ধিটা আমি চিত্রের সাথে দেখাবো। চাহিদা বৃদ্ধি দেখা বোঝা যাবে চাহিদা রেখাটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী চিহ্ন বিশিষ্ট হয়ে থাকে। তাহলে আমরা এখন দুটো অক্ষ নিলাম। এখন এই সূচির মাধ্যমে চাহিদা কিভাবে অঙ্কন করবো আমরা দেখাচ্ছি। এখন প্রথমে ধরো দ্রব্যের চাহিদার পরিমাণ ছিল, তাহলে দাম যখন দ্রব্যের দাম যখন কত ছিল? এইটা ধরো 10 টাকা, এই বিন্দু 10 টাকা, তখন চাহিদার পরিমাণ ছিল 20 একক। এই বিন্দু হচ্ছে 20 একক। দাম কমে যখন 8 টাকা হয়ে গেল, তখন চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে কত হয়ে গেছে? 25 একক। শিক্ষার্থী বন্ধু, তোমার জানবে যখন দাম কমে চাহিদা ডান দিকে সরে যাবে, দাম বাড়লে চাহিদা বাম দিকে সরে আসবে। দাম কমে যখন 6 টাকা হয়ে গেল, চাহিদা বৃদ্ধি পেয়ে 30 একক হলো। তাহলে আমি এখান থেকে আমরা 20 একক থেকে লম্ব টানবো এবং 10 একক লম্ব, পরস্পর ছেদ করে নাম দিলাম এ বিন্দু। তাহলে এখানে ভূমি অক্ষ থেকে আমরা লম্ব টানবো এবং লম্ব টানবো পরস্পর নাম দেবো আমরা, এটা হচ্ছে বি বিন্দু। এখানে 30 একক থেকে লম্ব টানবো এবং লম্ব থেকে লম্ব এর নাম দেবো সি বিন্দু। এখন এ বি সি বিন্দু যোগ করলে একটা রেখা পাবো, এটা হচ্ছে চাহিদা রেখা। এই রেখাটা বাম দিক থেকে ডান দিকে এভাবে আমরা চাহিদা বৃদ্ধি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে সক্ষম। চাহিদা সূচি এবং রেখার মধ্যে পার্থক্য দ্বারা আমরা প্রথমে চাহিদা সূচি এবং রেখা অঙ্কন করব। তারপর চাহিদা সূচি এবং রেখা অঙ্কন করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, এখন আমরা আলোচনা করব চাহিদা সূচি এবং রেখার মধ্যে পার্থক্য কিভাবে আমরা দেখাবো। চাহিদা সূচি এবং রেখার মধ্যে পার্থক্য দেখলে আমরা আগে কি করবো? কাল্পনিক চাহিদা সূচি এবং চাহিদা রেখা অঙ্কন করে নেব। এখন আমরা জানবো চাহিদা সূচি এবং রেখা কি। প্রথমে আমরা সংজ্ঞা জানবো ভাই। প্রথম জানবো চাহিদা সূচি কি। চাহিদা সূচি হচ্ছে, তাকে বলবো আমরা যে একজন ক্রেতা বা একজন ভোক্তা কোন নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে ইচ্ছা পোষণ করে, সে যখন আমরা তালিকা আকারে প্রকাশ করবো, সেটাকে আমরা অর্থনীতি কি বলবো? চাহিদা সূচি। পক্ষে এই চাহিদা সূচিকে যখন আমরা জ্যামিতিক আকারে বা চিত্রের মাধ্যমে প্রকাশ করবো, সেটাকে আমরা চাহিদা রেখা বলবো। এটা আমরা চাহিদা রেখা এবং সূচির মধ্যে পার্থক্য চলে গেল। এখন আসো
আমরা চাহিদার সূচি রেখার মধ্যে পার্থক্য কয়েকটি উল্লেখযোগ্য পার্থক্য আমরা কমপক্ষে তোমরা তিনটা বা চারটা পার্থক্য খাতায় লিখবে বা দিবে। প্রথমে সময়মতো পার্থক্য জানলাম চাহিদার সূচি কাকে বলে, 1 নম্বরে চাহিদার সূচি কাকে বলে এবং রেখা কাকে বলে। আমি আবার বলছি যে 2 নম্বর আসো, 2 নম্বর হচ্ছে চাহিদার সূচি হচ্ছে গাণিতিক পদ্ধতি। অপরপক্ষে চাহিদা রেখা হচ্ছে জ্যামিতিক পদ্ধতি। 3 নম্বর আসো, চাহিদা সূচিতে বাম পাশে দ্রব্যের দাম এবং ডান পাশে দ্রব্যের পরিমাণ দেখানো হয়। অপরপক্ষে চাহিদা রেখায় লম্ব অক্ষে বা ওয়াই অক্ষে দ্রব্যের দাম এবং ভূমি অক্ষে বা ওএক্স অক্ষে দ্রব্যের পরিমাণ দেখানো হয়। তাহলে আমরা জানলাম যে চাহিদার সূচি আর রেখার মধ্যে এই সমস্ত পার্থক্যগুলো বিদ্যমান। তাহলে আমরা যদি এইভাবে দিয়ে দেই তাহলে ইনশাআল্লাহ এক্সামিনার পুরোপুরি মার্কস আমাদের দেবে, কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নেবে। ইনশাআল্লাহ তোমরা ভালো থাকবে আশা করে। সরকারি নিয়ম মেতে বাড়িতে অবস্থান করবে এবং প্রয়োজন ছাড়া বাইরে যাবে না এবং পড়াশোনা ভালোভাবে চালিয়ে যাবে, এই আশা করে সবাই ভালো থাকবেন আশা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।